যেখানে দুর্নীতি সেখানে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে সব ক্ষেত্রে জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করবার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এসব নিয়ে আলোচনা করতে কলাবাগান থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেডাই খান পান্না। জনাব পান্না, আপনাকে স্বাগত জানাচ্ছি। আজ এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলছেন যে দুর্নীতির বিরুদ্ধে যে অভিযান সেটি চলমান থাকবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না। প্রশ্ন হচ্ছে যে গত কয়েক বছরে যদি আমরা দেখতে পাই, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের যে সূচক, সেখানে কিন্তু বাংলাদেশের অবস্থা বেশ খারাপ। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের সামনে শুধুমাত্র বাংলাদেশের চেয়ে ভালো বলতে পারা যায় আফগানিস্তান। তাহলে এই যে দুর্নীতি, এটা বন্ধ করবার আসলে ভালো উপায় কি, সহজ উপায় কি? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সহজ উপায় হলো কি, আসলে আমাদের যতগুলো ইনস্টিটিউশন আছে সব জায়গায় কিন্তু দুর্নীতি বা দুর্বৃত্তায়ন এটা হয়ে গেছে। এখন সেটাকে চেক দিতে হলে পরে শুধু দুদক দিয়ে হবে না। সারা পৃথিবীতে একটা সিস্টেমই আছে, সেটা হলো বিচার অঙ্গন যদি দুর্নীতিমুক্ত হয় তাহলে কিন্তু এখান থেকে দুর্নীতি উচ্ছেদ করা যেতে পারে। কারণ দুদক যাই কিছু করুক, আলটিমেটলি আসবে কিন্তু আদালত। এই তদন্তে যদি বিলম্ব হয় সেটা কিন্তু অভিযুক্ত বা দুর্নীতিপরায়ণ ব্যক্তির পক্ষে যায়। এটা যদি যথাযথ সময় না হয়, ফর এক্সাম্পল আমি বলি যে মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে যখন বললেন যে তার এক পিয়ন তার 400 কোটি টাকার মালিক হয়ে গেছে, হেলিকপ্টার ঘোরে, তো এটা 6 মাস আগে তার চাকরি চলে গেছে। তো দুদক কেন এটার ব্যাপারে কোনো তদন্ত করে নাই বা ইনভেস্টিগেশন করে নাই? মাননীয় প্রধানমন্ত্রী বলার পরে কেন দুদক আজকেও বললো যে আমরা কোয়ারিটা করতেছি, সর্ট আউট করছি, অর্থাৎ একটা হালকা ভাবে নিচ্ছে। আর কোন সেক্টরটা আপনি মেইনলি যদি দেখেন, ব্যাংকিং সেক্টর, এটা তো দুর্নীতিতে ভরপুর। আপনি মার্কেটের দিকে তাকান, বাজারের দিকে তাকান, লোকাল বাজারের কথা বলতে, সেখানে সিন্ডিকেট মানে তো দুর্নীতি। এখানে তো সরকারের বা রাষ্ট্রের কোনো লাভ নেই। জনাব পান্না, আমি যদি আরো একটু পরিষ্কার করে বলি যে নিশ্চয়ই সবখানে দুর্নীতি হচ্ছে, কিন্তু দায়টা তো বেশি সেখানে যেখানে সরকারি প্রতিষ্ঠান রয়েছে যাদের দায়িত্ব সেবা দেওয়ার ক্ষেত্রে সাধারণত দেখা গেছে সেই সব স্থানেই বেশি দুর্নীতি। এখন দুদকের পক্ষে কি সব প্রতিষ্ঠানে সব জায়গায় দেখা কি সম্ভব? সেই সব প্রতিষ্ঠানেরও তো দায়িত্ব আছে। সেইখানটায় যদি প্রথমটা বাধাটা না দেওয়া যায়, হ্রাস করবার প্রচেষ্টা না থাকে, তাহলে তো এটা সর্বগ্রাসী হয়ে যাবে দুর্নীতি। সেই দিকটা কি নজর দেওয়া দরকার কিনা? সেই দিক থেকে তো যথার্থই বলেছেন। আসলে আমলাতন্ত্রের কাছে, কামলাদের কাছে, যারা রাষ্ট্রের সেবক হবে, বঙ্গবন্ধুর ভাষায় তারা সেবক না হয়ে তারা প্রভু সেজেছে, এবং তাদের কাছে কিন্তু আমরা জিম্মি, সম্পূর্ণভাবে জিম্মি। আমার মনে হয় আজকে মন্ত্রীর ক্ষমতার চেয়ে এই সচিবদের ক্ষমতা বেশি। তো আপনি দেখেন, একটা কিভাবে বলবো যে সচিবালয়ে আগে আমরা বলতাম লাল ফিতার দৌরাত্ম, এখন লাল ফিতার দৌরাত্ম নাই, ডান হাত বাম হাতের কারবার। সর্বত্রই বলে যে পয়সা, এই যে কোশ্চেন আউট, কোথাও কোশ্চেন আউট হয়, টেস্ট পরীক্ষার কোশ্চেন আউট, মাধ্যমিকের কোশ্চেন আউট, শিক্ষা ব্যবস্থার কোশ্চেন আউট। ওদিকে বিশ্ববিদ্যালয়গুলো, পাবলিক ইউনিভার্সিটি বলেন এদের শিক্ষার মান অধঃপতিত, কোন স্ট্যান্ডার্ডের ভেতর নাই। সেই ক্ষেত্রে এসে আমলাতন্ত্রকে কন্ট্রোল করতে হলে পরে আপনার যেটা দরকার, শক্তিশালী দুর্নীতি দমন কমিশন এবং এর জনবল আরো বৃদ্ধি করা, একে আরো স্বাধীনতা দেওয়া, এবং বিচার বিভাগে আরো দক্ষ বিচারপতিদের। এখানে রাজনীতিবিদদের ভূমিকা আপনি কিভাবে দেখেন? তারাই তো মন্ত্রী হচ্ছেন, এমপি হচ্ছেন, তারাই তো দেশ চালাচ্ছেন দৃশ্যত, তাদের ভূমিকা নেই? 1757 সালে পলাশির যুদ্ধে কি হয়েছিল? দ্বন্দ্বটা ছিল যে ব্রিটিশরা ব্যবসা যাতে ভালোভাবে করতে পারে,
করার জন্য তারা রাষ্ট্র ক্ষমতাই দখল করে। জি। আমাদের পার্লামেন্ট কিন্তু আজকে ব্যবসায়ীদের দখলে। ব্যবসা করা তো অন্যায় নয়। একজন ব্যক্তি যদি সৎ পথে ব্যবসা করেন, অসুবিধা কোথায়? কেউ যদি অন্যায় করেন, সেটা দেখার দায়িত্ব নিশ্চয়ই অন্য প্রতিষ্ঠান রয়েছে। ব্যবসা করা তো একমাত্র অপরাধ হতে পারে না। না, পার্লামেন্টারিয়ানদের তো ব্যবসা করার প্রয়োজন নাই। তাহলে একজন পার্লামেন্টারিয়ান বা যিনি এমপি হবেন বা যিনি রাজনীতিবিদ হবেন, তার কি কোনো পেশা থাকতে হবে না? তার পেশা তো আছেই, কিন্তু ভাতা পান, তিনি গাড়ি পান, ভাতা পান, তার কোয়ার্টার পান, সবকিছু পান। সেটা তো এমপি হবার পরে, তাই না? তার আগে তো তার নিশ্চয়ই একজন রাজনীতি করতে পেশা থাকতেই পারে। না, পেশা থাকতে পারে, কিন্তু পেশা পরে আসবে, সেটা দ্বিগুণ হবে, এটা তো মানা সম্ভবপর না। এবং আরো একটা বিষয় আছে, এই রাজনীতিবিদ বলেন, আমলা বলেন, এদের প্রারম্ভিক যে কাজে ঢোকার বেলা তার সম্পদ কি সেটার বিবরণ দেওয়া এবং বাৎসরিকভাবে সেই বিবরণটা পেশ করা জনগণের সামনে। তাহলে তো আইনের সংশোধনের প্রয়োজন রয়েছে, কারণ বর্তমানে একজন সংসদ সদস্য তো ব্যবসা করতে পারেন, তার ব্যবসায়িক প্রতিষ্ঠান থাকতে পারে। সেই পরিবর্তনের তো প্রয়োজন রয়েছে বলে মনে হয়। আপনি কি মনে করছেন? সংসদীয়, আমি বলবো যে সংসদ সদস্যদের বেলা মোটামুটি ইলেকশন আসতে পর কিন্তু একটা বিবরণী দেওয়া হয়, কিন্তু আমলাদের বেলা তো এসব বিবরণী নাই। আমলারা তো ঢোকার সময় বিবরণ দেয় না, আর বের হওয়ার সময়ও বিবরণ দেয়। সরকারি বিধি অনুযায়ী সম্ভবত 5 বছর পর পর তাদেরকে তাদের সম্পদের বিবরণী দিতে হয় তাদের কর্তৃপক্ষের কাছে। সেটা হয়তো ভালোভাবে মানা হয় না, এই আর কি। হ্যাঁ, না, আমার কাছে যেটা মনে হয় যে এই আমলাদের কন্ট্রোল করা, এটা আসু একটা দরকার, আসু কর্তব্য, জাতিকে সম্মিলিতভাবে যে আমলারা জনগণের সেবক যাতে হয়, সেই জন্য এদের যথাযথ ট্রেনিং দেয়া এবং 72 যে সংবিধান আছে, এই সংবিধানের মূলনীতিগুলো যাতে তারা ফলো করে, সে ব্যাপারে তাদের যে একাডেমিটা আছে, সেই একাডেমির মাধ্যমে শিক্ষা দেওয়া দরকার। অনেক ধন্যবাদ জনাব জেরাই খান পান্না। আমাকে শেষ করতে হচ্ছে সময় স্বল্পতার জন্য। আমরা পরবর্তীতে আবার কথা বলবো আপনার সাথে।